বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। অ্যাটেনলল, অ্যামলোডিফিন। আপনারা নতুন ভর্তি হয়েছেন? ও আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে অ্যাটেনলল প্লাস অ্যামলোডিফিন। ক্লোসার্টান হাইড্রোক্লোরোথায়াজাইড। হ্যাঁ, মিথাইল ডোফা, অ্যাটোবাস্টেটিন, ক্লোফিডোগ্রেল, প্রুসেমাইড, অ্যাসপিরিন কই নাই? অ্যাসপিরিন আচ্ছা, এগুলো পড়বেন। হ্যাঁ, বুঝেন নাই? আচ্ছা, এটা হচ্ছে যে 7 নম্বর ফেজে যান। 7 নম্বর ফেজ, 7 নম্বর ফেজে হচ্ছে অ্যাটেনলল, অ্যামলোডিফিন। নিচে লেখা আছে, হ্যাঁ, একবার নিচে 2টা লাইন। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাটেনলল প্লাস অ্যামলোডিফিন, ক্লোসার্টান প্লাস হাইড্রোক্লোরোথায়াজাইড, নিফিডিফিনের পরে তারপরে আসেন ক্লোফিডোগ্রেল, অ্যাটোবাস্টেটিন, মিথাইল ডোফা, প্রুসেমাইড। আর চাইলে থায়াজাইডটাও পড়তে পারেন। হ্যাঁ, থায়াজাইড মূত্রবর্ধক ওষুধ। প্রোপানল আছে নি? অ্যাটেনলল আছে না, প্রোপানল নাই। হ্যাঁ, বিসোপ্রোলল অনেকগুলোই তো নাই এখানে। হ্যাঁ, আচ্ছা, এটা আছে প্রোপানল। এটা নাই। হ্যাঁ, প্রোপানল নাই। প্রোপানল, প্রোপানল হচ্ছে 2টা ডোজে পাওয়া যায়, 10 মিলিগ্রাম, 40 মিলিগ্রাম। এটা ইন্ডিভার 10 নামে পাওয়া যায়, ইন্ডিভার 10 অথবা 40। এটা হচ্ছে ট্রেড নেম, এটা হচ্ছে জেনেরিক নেম। জেনেরিক নেম কি, ট্রেড নেম কি, এটা তো ক্লিয়ার সবার। আপনি বলেন তো জেনেরিক কি, ট্রেড কি? আচ্ছা ঠিক আছে, বসেন, পারেন আপনি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, প্রোপানল হচ্ছে আপনি কি কাজে ব্যবহার করা হয়? প্রোপানল হচ্ছে মাইল্ড হাইপারটেনশনটা নিয়ন্ত্রণ করে, মাইল্ড, হালকা। এটা হচ্ছে যে আমরা প্রোপানলটা হচ্ছে যে অ্যাকিউট কেজে ব্যবহার করব, মানে 1 মাস 1.5 মাসের জন্য ব্যবহার করব, লং টাইম ব্যবহার করব না। লং টাইম ব্যবহার করব না কেন? অ্যাটেনলল, প্রোপানল এগুলো হচ্ছে যে ইয়ং জেনারেশনের লোককে আমরা লং টাইম দিব না। যারা ইয়ং মানে হচ্ছে যে 50 বছরের আগে যারা আছে তাদেরকে হচ্ছে যে আমরা 1-2 মাসের জন্য দিব। লং টাইম 6 মাস, মনে করেন অনেকে হাইপারটেনশন ওষুধ যেরকম মরণ পর্যন্ত খায়, এরকম দিব না। প্রোপানলটা আমরা কিছু ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সেগুলো হচ্ছে কি ক্ষেত্রে? একজন লোক আসে বললো যে তার বুক দরপর করে, দেখা গেছে যে কোনো কিছু করলে হঠাৎ ভয় পায়, বুক দরপর করে বা হাত কাঁপে, এরকম দেখা গেছে। মনে করেন আপনি কোনো একটা জায়গায় গেছে, পরীক্ষার হলে গেছে অথবা একটা স্টেজে বক্তব্য দিতে গেছে, তার হাত কাঁপে, গলা কাঁপে, অনেক কান্না শুরু হয়ে বক্তব্য দেয়।
মানে মনে হয় যে তার ভয় পাইতেছে এরকম একটা ইয়া, ঠিক আছে। এই ক্ষেত্রে অথবা পরীক্ষার হলে বিশেষ করে বাইবাতে যাইবেন আপনি। এখন তো আপনারা তো যদি অনার্স যারা কেউ যদি অনার্সের স্টুডেন্ট থাকেন, অনার্সে বাইবা আছে, হ্যাঁ, বাইবা অনার্স মাস্টার্স অথবা বিসিএস বা অন্য বাইবা রিলেটেড যে জব এক্সামিনেশনে যদি যান, বাইবাতে গেলে হচ্ছে অটোমেটিক্যালি আপনার একটু ভয়ে হাত পা কাঁপতে পারে, গলা কাঁপতে পারে, হ্যাঁ। তখন আমরা এই প্রোপানল 10 লো ডোজে ইউজ করব। লো ডোজে সকালে একটা, রাতে একটা, ঠিক আছে। 1+0+0 অথবা হ্যাঁ এটা ইউজ করব। এটা সাইড এফেক্ট বলতেছি যেহেতু আগেই বলছি যে আমরা লং টাইম ইউজ করব না, সাইড এফেক্ট থাকার কারণেই লং টাইম ইউজ করব না। এটা এই কাজে ব্যবহার করব। কারো যদি বুক দরপর করে, সে যদি বলে আমার বুক দরপর করে, বা কোথাও কোনো কিছু দেখলে আমার হাত পা কাঁপে, অথবা বক্তব্য দিতে গেলে গলা কাঁপে, অথবা ভাইবা দিতে গেলে ভয় লাগে, বুক দরপর করে, জনসমাগমে গেলে তার বুক দরপর করে, এই ধরনের যদি কোনো সমস্যা থাকে, অথবা তার হচ্ছে যে সব সময় হচ্ছে যে তার রক্ত মানে অ্যাংজাইটি স্ট্রেসফুল কন্ডিশনে থাকে, মানে হচ্ছে যে সারাদিন ব্রেনে চিন্তা করে, ঠিক আছে, যে এখন এটা করছি এরপরে কি করবো, এটা তো করি নাই, ওটা তো করি নাই, এই ধরনের চিন্তা সারাদিন মনের মধ্যে যখন চিন্তা করে, যেমন নামাজ পড়তে গেলে বেশিরভাগ মানুষের নামাজ পড়তে গেলে মনে হয় যে ওই জায়গায় এটা করি নাই, ওটা করি নাই, হ্যাঁ। যাদের নামাজ পড়তে গেলে কোনো চিন্তা থাকে না, বুঝতে হবে তারা হচ্ছে যে রিয়েল চিন্তামুক্ত লোক। নামাজে যাদের কোনো চিন্তা নাই, বুঝতে হবে যে তারা হচ্ছে রিয়েল চিন্তামুক্ত লোক। তার মানে 99% লোকেরই হচ্ছে নামাজে গেলে চিন্তা আসে, হ্যাঁ, 99%। কারণ হচ্ছে নামাজে গেলে কি হয়, আপনার তখন হচ্ছে যে ব্রেন আর কোনো কাজ করে না, তখন ব্রেন বিভিন্ন জিনিসে ট্রিগার করে, আপনি সারাদিন কি করছেন এগুলো একটা হচ্ছে রিঅ্যারেঞ্জ করলে হচ্ছে, অথবা আপনি যদি অবসর সময়ে শুয়ে থাকেন, কাজ করলে কিন্তু আপনার এগুলো আসবে না। আপনি যদি শুয়ে থাকেন দেখবেন আপনার কখন কি করছেন এগুলো ব্রেনে অটোমেটিক্যালি আসবে, রিসাইক্লিং করবে। তখন হচ্ছে যে এইসব জিনিস যাদের বেশি হয় তাদের ক্ষেত্রে আমরা প্রোপানল ইউজ করব কখন, এটা হচ্ছে যে লো ডোজে 10 মিলিগ্রামে ইউজ করব হচ্ছে যে মনে করো 1 মাস অথবা 2 মাস বা 3 মাস এরকম ইউজ করে 10 মিলিগ্রাম ইউজ করে, তারপরে আমরা যখন তার এটা ভালো হয়ে যাবে, ভালো হওয়ার পরে 2 ডোজ থেকে 1 ডোজ করে ফেলবো, 1 ডোজ করে তারপরে 1 ডোজকে আবার হাফ করে ফেলবো, করে বন্ধ করে দিব। হঠাৎ করে বন্ধ করে দেওয়া যাবে না। হঠাৎ করে যদি আপনি বন্ধ করে দেন তাহলে কি হবে, তার কাঁপাকাঁপি, বুক দরপর আগে যেরকম ছিল তার চেয়ে আরও বাড়বে, ঠিক আছে। কোর্স হচ্ছে আপনি ইউজুয়ালি হচ্ছে যে 1 থেকে 3 মাসের দিবেন। 2 ডোজ করে মনে করেন 2 মাস দিলেন, 2 মাস, এরপরে হচ্ছে যে 1 মাস হচ্ছে একটা করে দিলেন, আবার হাফ করে হচ্ছে 15 দিন দিলেন, এরপর অফ করে দিলেন, শেষ। ঘুমের ওষুধের ক্ষেত্রেও সেম। ঘুমের ওষুধের ক্ষেত্রেও হচ্ছে যে যেই কোনো ঘুমের ওষুধ আপনি মনে করেন 1 সপ্তাহ দিচ্ছেন, দিয়া হুট করে বন্ধ করে দিচ্ছেন, তাহলে কিন্তু তার আরও ঘুম কম হবে। ঘুমের ওষুধের ক্ষেত্রেও মনে করেন রিবোট্রিক, সেডিল যাই দেন, লজিকাম যেটাই দেন, হ্যাঁ, আপনি প্রথমে মনে করেন 0+0+1 দিলেন, মনে করেন 1 মাসেরই দিলেন, অথবা 7 দিনের দিলেন, 5 দিনের দিলেন, দেওয়ার পরে কাউন্সিলিং করে দিবেন। আপনি যদিও ফেডে না লেখেন, বলে দিবেন 7 দিন খাওয়ার পর বাকি 7 দিন অর্ধেক করে খেয়ে বন্ধ করে দিবেন। কারণ হঠাৎ করে যখন আমরা ঘুমের জন্য ওষুধ খাইতেছেন, হঠাৎ করে ঘুমের ওষুধটা পাইতেছেন না, তখন কিন্তু তার আরও বেশি খারাপ লাগবে। এইসব হ্যাঁ, 1 ডোজ করে নেয়, তবে 1 ডোজ যদি একদিন খায় তাহলে তখন তেমন প্রভাব পড়ে না। একদিন খাইছে ঘুম হয় না, কিন্তু সেটা না 7 দিন খাইছে, হঠাৎ করে বন্ধ করে দিছে, 7 দিন সে ঘুমের জন্য হচ্ছে যে হ্যাঁ যেই সমস্যাটা ছিল ওই সমস্যাটা আবার আসবে, ঠিক আছে। হ্যাঁ, টাপনিল, টলফেনামিক অ্যাসিড, হ্যাঁ
হ্যাঁ, টাপনিলটা হচ্ছে যে হেডেকের জন্য, মাথা ব্যথার জন্য সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে টাপনিল। মাথা ব্যথার জন্য অনেক ওষুধ আছে। হুম, বারগন, হ্যাঁ, বারগন খাইলে যার মাথা ব্যথা কমে বুঝতে হবে সে দুশ্চিন্তার কারণে মাথা ব্যথা, দুশ্চিন্তা। হ্যাঁ, বারগন হচ্ছে কি ধরনের ওষুধ? এটা হচ্ছে যে আমরা অনেক প্রেশারের কাজ করে, দুশ্চিন্তার কাজ করে, সেম ঘুমের ওষুধের যেই কাজ, বমির কাজ করে। বারগনের অনেক ব্যবহার। বারগন খুবই একটা ভালো ড্রাগ এবং হসপিটালে বারগন ব্যতীত হসপিটাল কল্পনা করা যায় না। হ্যাঁ, মাথা ব্যথার জন্য একটা লোকের যদি মাথা ব্যথা থাকে আপনি 3 টাইপের ওষুধ দিবেন। 3 টাইপের মধ্যে একটা দিবেন হচ্ছে তার অ্যান্টিডিপ্রেসেন্ট। অ্যান্টিডিপ্রেসেন্ট পড়ানো হয়েছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। ডিপ্রেশনের জন্য আপনি একটা ওষুধ দিবেন, এটা হচ্ছে যে ফ্লুফেনথিক্সল। ফ্লুফেনথিক্সল দিতে পারেন, অথবা আপনি হ্যাঁ হ্যাঁ টেনোক্যাপ দিতে পারেন। এছাড়া হচ্ছে যে আপনার বিভিন্ন গ্রুপের ওষুধ আছে, আপনার সিনারিজিন, তারপর হচ্ছে যে লেভোসেটিরিজিন, তারপর হচ্ছে যে ফেনোবারবিটন, তারপর হচ্ছে ডায়াজেপাম, এগুলা ক্লোনাজেপাম, লোরাজেপাম, তারপর হচ্ছে যে এগুলা দিতে পারেন। ঠিক আছে, তো একটা হচ্ছে যে তারপর একটা হচ্ছে যে অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ দিবে, তো অথবা একটা ঘুমের ওষুধ দিতে পারেন আপাতত, যেমন সেডিল অথবা রিবোট্রিল। হ্যাঁ, রিবোট্রিল দিবেন। হ্যাঁ, 0.5 মিলিগ্রাম দিলেন। এটা হচ্ছে যে তার মাথাটাকে ঠান্ডা রাখলো, একটা ওষুধ। সেকেন্ড ওষুধ দিবেন হচ্ছে যেটা ইমিডিয়েট কাজ করবে। এটা কিন্তু হচ্ছে যে তার মাথাটা ঠান্ডা রাখলো। যদি তার মাথা দুশ্চিন্তার কারণে মাথা ব্যথা হয়, আপনি তো আর বুঝবেন না যে হ্যাঁ তার দুশ্চিন্তার কারণে হয়েছে। দুশ্চিন্তার কারণে হইলেও বলবে না। বাড়িতে ঝগড়া হইলে যদি আপনি যতই বলেন যে বাড়িতে কোনো ঝামেলা হয়েছে, কোনো সমস্যা হয়েছে, না, কোনো ঝামেলা হয় নাই। আর করোনাকালীন সময়ে আপনার মনে করেন জ্বর, শ্বাসকষ্ট নিয়ে আসছে, শ্বাসকষ্ট সবে আছে, শ্বাসকষ্ট আছে কিন্তু জ্বর নাই, সর্দি নেই, কাশি নেই। ঠিক আছে, আপনি হসপিটালে গেলে, এখন হসপিটালে যারাই যাবে করোনা নিয়ে, তারা জ্বরের কথা স্বীকার করেন। কারণ জ্বরের কথা স্বীকার করলে কইব করোনার টেস্ট করো, আলাদা আইসোলেশন করো, করোনা ইউনিটে নিয়ে যাও। এজন্য ভুলেও জ্বরের কথা স্বীকার করে না। ঠিক আছে, শ্বাসকষ্ট আছে, সর্দি কাশি নাই, জ্বর নাই, কিন্তু শ্বাসকষ্ট আছে। ঠিক আছে, এরকম হচ্ছে রুগী হচ্ছে যে আপনাকে স্বীকার করবে না যে টেনশন করে কিনা, টেনশন তো বেকারই আছে। হ্যাঁ, আচ্ছা, তো টেনশনের জন্য আমরা রিবোট্রিলটা দিলাম। আর হচ্ছে অ্যাকিউট অ্যাটাকের জন্য হচ্ছে আমরা টাপনিলটা দিতাম। টাপনিল এটা মাথা ব্যথার জন্য খুব 99% ক্ষেত্রে কাজ করে। এটা মানে টলফেনামিক অ্যাসিড। এটা হচ্ছে যে 99% খুবই ভালো কাজ করে। অথবা নর্মালি নাপা ইউজ করতে পারেন। নাপাতে যদি সেরে যায় তাহলে হচ্ছে টাপনিল আর যাওয়ার দরকার নাই। প্রথম 3 দিন নাপা ইউজ করতে বললেন, নাপাতে যদি কাজ হয় তাহলে, আর কাজ না হলে টাপনিলে যাব আমরা। ঠিক আছে, এটা টাপনিলটা বিডি ইউজ করা যায়। হ্যাঁ, সকাল এবং রাতে। আর নাপা তো টিডিএস অথবা কিউডিএস। আচ্ছা, বিডি টিডি এটি বুঝেননি? ওডি, হ্যাঁ, ওডি মানে ওয়ান্স ডেইলি। না, এগুলা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে ভর্তি পেশেন্টের ক্ষেত্রে লেখা হয়। মনে করেন আপনাদের আত্মীয় স্বজন যদি হসপিটালে ভর্তি থাকে, ফাইলের মধ্যে লেখা থাকবে ওডি। মনে করেন হচ্ছে যে আমি আপনাকে জিম্যাক্স দিলাম, জিম্যাক্স ইনজেকশন দিলাম, জিম্যাক্স দিয়ে লিখলাম যে 1 ভায়াল আইভি ওডি, স্টেট অ্যান্ড ওডি। স্টেট মানে ইমিডিয়েটলি, এখনই দিবে। আর ওডি মানে হচ্ছে সিঙ্গেল ডোজ, একটা ডোজ দিবে ওয়ান্স ডেইলি। হ্যাঁ, আর বিডি হচ্ছে 20 ইন ডিস বলা হয়। হ্যাঁ, মানে ডেইলি 2টা ডোজ।
তারপর হচ্ছে টিডিএস ট্রাইস ইন ডেইলি, হ্যাঁ, এটা হচ্ছে 3টা পাবে ডেইলি। আর কিউডিএস হচ্ছে 4টা ডোজ পাবে। কিউডিএস মানে 4টা ডোজ পাবে। আমরা যেরকম ফ্লুক্লোক্সাসিলিন 4টা ডোজ দিছি ডেইলি, 4 বাদ দিছি না ফ্লুক্লোক্সাসিলিন, এটা হচ্ছে কিউডিএস। টিডিএস হচ্ছে অ্যামোক্সিসিলিন, আমরা ডেইলি 3বার ইউজ করি অ্যামোক্সিসিলিন, এটা হচ্ছে টিডিএস। বিডি সেফিক্সিম 2বার ইউজ করি, এটা হচ্ছে বিডি। এজিথ্রোমাইসিন 1বার ইউজ করি, ওটা হচ্ছে ওডি। ঠিক আছে? আচ্ছা, ওই দিন হচ্ছে যে এজ অনুসারে ওয়েট বাইর করার একটা নিয়ম শিখাইছি, হ্যাঁ। আজকে যে লোক বলতে পারবে এটা, হ্যাঁ, তার জন্য একটা গিফটের ব্যবস্থা আছে। আগামী ক্লাসে গিফটের ব্যবস্থা করা হবে, হ্যাঁ। একটা কলম হইতে পারে, একটা খাতা হইতে পারে, গিফট দামি হবে না, তবে একটা গিফট পাবে, এটাই বড় কথা, হ্যাঁ। ঠিক আছে? কে বলতে পারবে? এটা হচ্ছে যে এবং এখানে আসি লিখে দিতে হবে, লিখতে 2 জন দাঁড়ান, হ্যাঁ, যাদের কনফিডেন্স আছে 2 জন। আপনি আসেন। আসি হচ্ছে যে আপনি হচ্ছে যে 1 মাস থেকে 6 মাসের বাচ্চার ইয়াটা লিখবেন, ওয়েটটা কীভাবে বাইর করে এটা লিখবেন। 1 মাস থেকে 1 বছরের বাচ্চা। এজিন কি? 6 মান্থের ক্লাস 9। হ্যাঁ, ঠিক আছে, আপনি আসেন, আপনি হচ্ছে বসেন। ঠিক আছে, আপনি হচ্ছে 1 বছর থেকে 12 বছর অথবা 7 বছর, মনে হয় 7 বছরের একটা বাচ্চার কীভাবে বের করবেন, হ্যাঁ। এটা হচ্ছে যে 1 মাস থেকে হচ্ছে যে 12 মাস আর কি, 1 মাস থেকে 12 মাস এজ ইন মান্থ, হ্যাঁ, মাস। না, আপনারটাই কিন্তু ইয়ার 7 বছর, 7 বছর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বছরেরটা বাইর করবেন। ওই ডাস্টার আছে, দেখ না, সুযোগ তো আছে। এটা তো আর অনলাইন পরীক্ষা না, চাপ দিছে তো হয়ে গেছে, আর তার সুযোগ নেই, হ্যাঁ। স্যার এটা কি সূত্র? হ্যাঁ, এটা সূত্র। +9/2 এজ না, এজ ইন মান্থ হবে এটা, হ্যাঁ, ওনার না, আপনার না, ওই আগেরটার কথা বলতেছি। ওটা হচ্ছে এজ ইন মান্থ, মানে যত মাস, এখানে 6 মাস দিচ্ছে না, এই 6 হচ্ছে মাস হিসাবে +9। +9 সেটা সূত্রের মধ্যে 9টা হচ্ছে যে ডেফিনিট, মানে হচ্ছে যে 9টা পার্মানেন্ট থাকবে, 2ও পার্মানেন্ট থাকবে, আর মাসের জায়গা যত মাস অত বসাইবে। ঠিক আছে, বসেন, হ্যাঁ, 2 জনে পারছে। ঠিক আছে, তাহলে মোটামুটি পড়াশোনা করে বোঝা যায়, হ্যাঁ। স্যার একটু লিখে নিই। এটা হচ্ছে এজ ইন মান্থ, স্যার নিচেটা একটু বুঝাই দেন। আর এজ ইন ইয়ার। হ্যাঁ হ্যাঁ, না, এটা হচ্ছে যে হ্যাঁ 7 বছরের, এটা 7 বছরের বাইর করছে, এটা সমস্যা নাই। 8 দেখ আর 7 দেখ বাইর করছে তো একটা, ওই অনুসারে ক্যালকুলেশন ঠিক আছে, হ্যাঁ। 2 জনেই দেখা গেছে যে মোটামুটি একটা প্রাইস পাবে, দায়ী ফাঁক, হ্যাঁ, কলম ফাঁক আর ইয়া ফাঁক, এটা একটা সম্মান, হ্যাঁ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যে 1 থেকে 12 মাস, আর 1 বছর থেকে 12 বছর। ঠিক আছে, এটা হচ্ছে বছরের হিসাব, ওটা হচ্ছে মাসের হিসাব। স্যার তাহলে আমি যদি 30 থেকে 50 বছর হিসাব করি তাহলে এই সূত্র দিয়ে, হ্যাঁ, এই সূত্র দিয়ে, তবে 12 মাস পর্যন্ত পুরোপুরি মিলে যাবে। এরপরে না, উপরে হচ্ছে এজ ইন মান্থ, এজ ইন ইয়ার ইন্টু 2 +7, এ 2 আর
ও সরি, এটা 8, ঠিক আছে। হ্যাঁ, না এটা 8। ও আচ্ছা, এটা হচ্ছে যে ইয়ারটা হচ্ছে যে আপনি বসাবেন, এই দুইটা হচ্ছে যে ফিক্সড, 2 আর 8 ফিক্সড, ঠিক আছে, শেষ। আর ওখানে হচ্ছে যে 9 আর 2 ফিক্সড, 6টা হচ্ছে আপনি বসাবেন, মানতে বসাবেন। আচ্ছা, প্রোপানলে আসছে। প্রোপানলে কি কি সমস্যা হয়? প্রোপানলে হচ্ছে যে আপনি যদি প্রোপানল খান, এটা হচ্ছে যে শরীরে চর্বি বেড়ে যায়, হ্যাঁ, ডিসলিপিডেমিয়া করে, মানে হচ্ছে যে শরীরে চর্বির পরিমাণ বাড়াই দেয়। এটা চর্বি যদি বেড়ে যায়, হার্টের সমস্যা বাড়বে, স্ট্রোকে। হ্যাঁ, না না, বিএমআই না, এটা হচ্ছে যে একটা বাচ্চার ওয়েট কিভাবে বের করবেন মাস থেকে, বয়স থেকে, হ্যাঁ, বয়স থেকে তার ওজন কত, এটা কীভাবে বের করবেন। আপনাকে বললো 2 বছরের বাচ্চা, সিরাপ দেন, তাহলে 2 বছরের বাচ্চা আনে নাই আপনার কাছে, আনলে না আপনি ওয়েট মাপতেন, তাহলে অনুমান করে বয়স কত হইতে পারে এটা বের করতে পারবেন, এটা এর মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, আর প্রোপানল হচ্ছে যে চর্বির পরিমাণ বাড়াই দেয়, কোলেস্টেরলের পরিমাণ বাড়াই দেয় শরীরে, তখন কি হয়, লোক মোটা হয়ে যায়, এটা একটা সমস্যা। ফ্যাটি লিভার হয়, লিভারে চর্বি জমে। আরেকটা হচ্ছে যে ব্রেনের যে আর্টারি অথবা ভেইন, শিরা ধমনী অথবা রগ আছে, এগুলাতে হচ্ছে যে চর্বি জমে, চর্বি জমলে স্ট্রোকের সমস্যা হইতে পারে। হার্টে আর্টারি, ভেইন অথবা শিরা ধমনী অথবা রগে হচ্ছে যে চর্বি জমলে হার্ট অ্যাটাক হইতে পারে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, হ্যাঁ, এমআই হইতে পারে। এছাড়া হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, মানে হচ্ছে যে হাতে পায়ে রগের মধ্যে যদি চর্বি জমে পারে, ওইদিকে হাত পা দেখবেন ওদের ইয়ে হয়ে যাবে, তাদের হচ্ছে যে কমপ্লেন নিয়ে আসে যে হাত পা ঠান্ডা হয়ে থাকে, রক্ত যাইতে পারে না, যে এই কারণে। তাহলে এই ধরনের এগুলা কি জটিল সমস্যা না নর্মাল সমস্যা? জটিল সমস্যা। এই জন্য হচ্ছে যে দেখবেন যে বৃদ্ধ লোকেদের খাওয়া যায়, কারণ তো মরে যাবো 2 দিন পরে, দেখা গেছে যে হ্যাঁ খাইলে সমস্যা নেই, কিন্তু আপনি যদি শুরুতেই এটি দিয়ে শুরু করেন, তাহলে তো আমরা শুরুতেই শেষ। শুরুতেই যদি গোল খাই এলাম 10টা, তাহলে জিতার সম্ভাবনা আছে নি। আর যদি শুরুতে একটা খায়, তাহলে যাক সমস্যা নাই, একটা রিকভার করা যাইব, ঠিক আছে, এরকম। তাহলে হচ্ছে যে হ্যাঁ, আচ্ছা, আমরা কোনো দলে যাইব না, হ্যাঁ, আর্জেন্টিনা, ব্রাজিল, বিএনপি, আওয়ামী লীগ কোনো দল নেই, আমরা হচ্ছে যে আমলাতন্ত্র, যেই সরকার ক্ষমতায় আমরা ওই সরকারের লোক, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুবিধা পার্টি, এটাই সুবিধা পার্টি তারা বর্তমান না, ওটা হচ্ছে যে আপনি যদি অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন, আপনি অ্যাক্টিভলি একটা দলে আর্জেন্টিনার লোগো লাগাই ফেলছেন অথবা ব্রাজিলের লোগো লাগাইছেন, তখন কিন্তু আপনি মাইর খাবেন। আপনি কোনো দলের লোগো লাগান নাই, তাহলে কিন্তু আপনার মায়ের সম্ভাবনা নাই, ঠিক আছে। হ্যাঁ, চিহ্নিত নাই, আপনি কোন দল করেন জানেন না, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসি, সময় কম। হ্যাঁ হ্যাঁ, বলেন কোনটা? প্রোপানল হচ্ছে এটা প্রেশারও কমায়, প্রেশার কমায়, হ্যাঁ হ্যাঁ, প্রেশার কমায়। হাই প্রেশারের ক্ষেত্রে আমরা একটা লোক যদি বয়স 30-এর নিচে হয়, 30-এর নিচে অথবা 40-এর নিচে হয়, তাহলে আমরা তাকে লোসার্টেন অথবা হ্যাঁ হ্যাঁ, এমজি তো বিভিন্ন আছে, 50 আছে, 25 আছে, 100 আছে। হ্যাঁ, ওসার্টিন 50, 25, 100, আবার প্লাসও আছে, ঠিক আছে। ওটা ওই আপনি যেটা বলছেন অ্যাকর্ডিং টু কন্ডিশন। আপনি মনে করেন 25 দিলেন, 25-এ কভার হইলো না, তখন 50-তে যাবেন, 50-তে কভার হইলো না, তখন আপনি 100-এ দেবেন। হ্যাঁ হ্যাঁ, আর আরেকটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, বিপি
50+, হ্যাঁ 50+ আছে, ওটা হচ্ছে যে 50 মিলিগ্রাম হচ্ছে যে লোসার্টেন, আর হচ্ছে 12.5 মিলিগ্রাম হচ্ছে যে হাইড্রোক্লোরোথায়াজাইড, এটা ডায়োরেটিক্স। হ্যাঁ আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা আসতেছি। এটা হচ্ছে যে একটা লোকের প্রেশার হচ্ছে যে আগে কোনো প্রেশার ওষুধ খাইতো না, একটা লোক কোনো প্রেশার ওষুধ খায় না, ইউজুয়ালি খাইতো না, আর আপনার কাছে আসছে, আসার পরে আপনি দেখছেন তার প্রেশার বেশি, মনে করেন আপনি পাইছেন 150 অথবা 160/90 পাইছেন, তাহলে তাকে আপনি প্রেশার বলতে পারবেন না। মিনিমাম তাকে 3 দিন যদি ট্রায়াল দিবেন, 3 দিন, 3 ডেজ, 3 দিনে যদি আপনি প্রেশার বেশি পান, আজকে প্রেশার বেশি পাইছেন, আরেকদিন বলবেন আসার জন্য, 3 দিন টানা আসবে, অথবা 1-2 দিন পর পর 3 বার মাপার পরে 3 বার আপনি প্রেশার বেশি পাইছেন, তখন আপনি তাকে হাইপারটেনশন হিসেবে, হাইপারটেনশনের ডেফিনেশন হচ্ছে পারসিস্টেন্ট এলিভেশন অফ ব্লাড প্রেশার, মানে হচ্ছে যে পার্মানেন্টলি তার প্রেশারটা বাড়তে থাকে, পার্মানেন্টলি একদিন বাড়ে গেছে তার হাইপারটেনশন না, তখন যদি আপনি হাইপারটেনশনের ওষুধ দেন তার হাইপোটেনশন হয়ে যাবে, হ্যাঁ প্রেশার লো হয়ে যাবে। হ্যাঁ স্যার আমরা তো গ্রামের ডাক্তার হইতেছি, এখন যদি 3 দিন ধরে ওরে ওয়েট করে রাখি তো আমাদের কাছে আসবে। হ্যাঁ ওয়েট তো করা, এটার জন্য তো প্রাথমিক তো আপনি চিকিৎসা দিবেন, অবশ্যই প্রাথমিক চিকিৎসা তো আপনি অবশ্যই দিবেন। আপনি যখন 150/90 আসছে, তাহলে আপনি প্রাথমিক, এটা বাড়তে পারে হচ্ছে তার যদি পারিবারিক কোনো ঝগড়াঝাটির কারণে বাড়তে পারে, অথবা সে অতিরিক্ত চাটা পানীয় টানীয় বেশি খায় ফেলছে এই কারণে বাড়তে পারে, অথবা তার হচ্ছে যে ঘুম হয় নাই এ কারণেও বাড়তে পারে। তখন এইসব কারণে যদি বাড়ে তাহলে হচ্ছে যে আপনি সর্বপ্রথম তার ব্রেনটাকে সাপ্রেস করে দেবেন, তার মানে ঘুমের ওষুধ দেবেন, সর্বপ্রথম একটা ঘুমের ওষুধ দিবেন। হ্যাঁ ঘুমের ওষুধ দিয়া হচ্ছে যে আপনি মাইল্ড হাইপার টেনশনের যেসব কাজ করে, যেমন আপনি স্টিমিটিল দিতে পারেন, এগুলো পার্মানেন্ট না, স্টিমিটিল দিলেন অথবা একটা রিবোট্টিল দিলেন, এই দুইটা দিলে দেখবেন মোটামুটি ইয়ে হয়ে যাবে। যদি 150/90 হয়, কিন্তু তার প্রেশার যদি আপনি 200/100 পাইলেন, 110 পাইলেন, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনাকে এই ঘুমের ওষুধ দিতে হবে। এইসব ক্ষেত্রে হচ্ছে যে যদি সাথে সাথে 200/100, তাহলে আপনি ইনজেকশন লেসিক্স দিবেন, লেসিক্স ইনজেকশন, লেসিক্স হচ্ছে প্রুসেমাইড। প্রুসেমাইডের কাজ হচ্ছে যে ইউরিন প্রস্রাব বাড়াই দিবে, প্রস্রাব বাড়াই দিয়ে রক্তের পরিমাণ কমাই দিবে, রক্তের পরিমাণ কমাই দিলে প্রেশার কমে যাবে। ঠিক আছে, ট্যাবলেটও দিতে পারেন, ট্যাবলেট লেসিক্স দিতে পারেন, ট্যাবলেট পাওয়া যায় 40 মিলিগ্রামে, আর ইঞ্জেকশন পাওয়া যায় 20 মিলিগ্রামে। ঠিক আছে, হ্যাঁ লেসিক্স, লেসিক্স হ্যাঁ না, এটা বেইনে দিবেন, শিরায়, শিরায় দিবেন, লেসিক্স শিরায় দিবেন। এটা হচ্ছে স্টেট ইমিডিয়েটলি যদি আপনি 200-র বেশি পান, 200/100, খুব বেশি 180-র উপরে পান, তাহলে আপনি লেসিক্স ইউজ করবেন, প্রেশারের ওষুধও তখন ইউজ করতে পারবেন। কিন্তু আপনি আপাতত বর্ডার লেভেলে 150/90 এরকম বর্ডারে হইলে ওষুধ দরকার নাই, কিন্তু যদি খুব বেশি বাড়ে যায় 170 বাই, হ্যাঁ আইবি স্টিমিটিলের অনেক ব্যবহার আছে। হ্যাঁ তখন লোসার্টেন ব্যবহার করতে পারেন, তারপর হচ্ছে যে অ্যামলোডিফিন ব্যবহার করতে পারেন, নিফিডিফিন ব্যবহার করতে পারেন, তারপর হচ্ছে রেমিফ্রিল, ক্যাপটোপ্রিল, ওগুলো ব্যবহার করতে পারেন। ঠিক আছে, হ্যাঁ হাই প্রেশারে এটাই বলতেছিলাম, হাই প্রেশারে হচ্ছে যে যারা ইয়ং জেনারেশনের লোক, 50 বছরের নিচের কম বয়সে, তাদের ক্ষেত্রে আমরা ফার্স্ট চয়েস হচ্ছে লোসার্টেন, ওসার্টিলে যাব আমরা। হ্যাঁ আচ্ছা, ওসার্টিল কেন যাব? ওসার্টিল হচ্ছে যে তার হচ্ছে যে কোনো চর্বির পরিমাণও বাড়াইতো না, কোনো সমস্যা করতো না, সেটা তার হচ্ছে ওসার্টিলের কাজ হচ্ছে ভ্যাসোডাইলেশন। মনে করো আপনার এই রগটা এরকম চিকন আছে, ওসার্টিল কী করবে, রগটাকে এরকম মোটা করে ফেলবে, মোটা করে ফেলবে, মোটা করে ফেললে এখানে যে রক্ত জমা হইতো এটা যদি মোটা হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে রক্তচাপটা কমে যাবে না। ওসার্টিল এইভাবে কাজ করে, হচ্ছে ভ্যাসোডাইলেশন করে, মানে হচ্ছে যে রক্তটা একটু মোটা করে দেয়, মোটা করে দিলে হচ্ছে যে রক্তটা ওইদিকে যায়, তো আর প্রেশারটা কম লাগে।
আর ওসারটি দেওয়ার সময় অবশ্যই মনে রাখতে হবে এটা রাতে দিতে হবে, রাতে, দিনে দেওয়া যাবে না। দিনে দেওয়া যাবে না কি জন্য? কারণ হচ্ছে যে দিনে এই যে রোগটা মোটা করে দিছে, আপনার সব রক্ত কিন্তু যদি রগে চলে যায়, অনেক সময় ব্রেনের মধ্যে রক্ত ডেফিসিয়েন্সি ঘাটতি তৈরি হয় হালকা। তো দেখা গেছে দিনে তো আর সে কাজকর্ম করবে, কাজকর্ম করলে কি হয়, কাজ করলে ব্রেনে রক্ত কম পায়, তো কম পাইলে সে ঘুরে পড়ে যে গুরানি টুরানি এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। এরকম এই ধরনের সমস্যা দেখা দিছে, সেই কারণেই এটা হচ্ছে যে দিনে দেওয়া হয় না, রাতে দেওয়া হয় বেশিরভাগই, দেখবে মানে সবাই রাতে দিবে। হ্যাঁ স্ট্রোক, হ্যাঁ স্ট্রোক যারা ব্যবহার করে তাদের হচ্ছে যে নিমোডিফিন, হ্যাঁ। আর স্ট্রোকের ট্রিটমেন্ট আপনার লাগবে না, কারণ হচ্ছে যে স্ট্রোকের চিকিৎসা আপনার কাছে করতে আসবে না কেউই। হ্যাঁ প্রেশার উঠানামা করলে ওগুলোই আপনি স্ট্রোকে নিমোডিফিন ইউজ করা হয়, এখানে 5টা ডেইলি হচ্ছে যে আপনার 2টা করে 5 বার দিতে হয়, 5 দুগুণে 10টা ওষুধ ডেইলি, আর ওগুলো মনিটরিং করে দেওয়া লাগে। হ্যাঁ আর স্ট্রোকের মধ্যে আবার 2 ধরনের স্ট্রোক আছে। স্ট্রোক হার্ট স্ট্রোক, হার্ট অ্যাটাক হয়, হার্ট স্ট্রোক হয় না, হার্টে কখনো স্ট্রোক হয় না। হ্যাঁ স্ট্রোক শুধু অনলি ব্রেনে। হ্যাঁ রেমিপ্রিলটা হচ্ছে যে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, ঠিক আছে। এপ্রিল নামে পাওয়া যায়, হ্যাঁ বিভিন্ন, অথবা ক্যাপ্রিল, রেমিপ্রিল, এগুলো বিভিন্ন নামে পাওয়া যায়, 5 মিলিগ্রাম 10 মিলিগ্রাম ইয়াতে পাওয়া যায়। তবে এটা হচ্ছে যে হাইপারটেনশন কমায়। এটা কিভাবে কমায়? এটা অ্যানজিওটেনসিন এক ধরনের হরমোন আছে, অ্যানজিওটেনসিন হরমোনটাকে কমাই দেয়। ওটা কমাই দিলে কি হয়, আপনার প্রস্রাবের পরিমাণটা বাড়াই দেয়, প্রস্রাবের পরিমাণটা বাড়াই দিলে তখন প্রেশারটা কমে যায় এটা। আর হচ্ছে যে তবে এখানে মেইন কথা হচ্ছে আমাদের যদি 50 বছরের নিচের কোনো কেউ আসে, তাহলে আমরা হাইপার টেনশনের ওষুধ হিসাবে ফার্স্ট চয়েস হবে আমাদের হচ্ছে যে ওসারটিন। আর 50 বছরের বেশি যদি আসে তাহলে আমাদের চয়েস হবে অ্যামলোডিফিন অথবা বিসোপ্রোলল, বিসলল যেটা, হ্যাঁ বিসলল 5, ওই যে বাইজোরান, বিসোপ্রোলল ইউজ করতে পারেন, অথবা অলমিসান। হ্যাঁ অলমিসানও আমরা কম বয়সে ইউজ করতে পারবো। বাইজোরান অলমিসান প্লাস মানে হচ্ছে যে এখানে 2টা ইউজ, অলমিসার্টেন প্লাস হচ্ছে যে আরেকটা বিসোপ্রোলল, এই 2টা ওষুধ কম্বিনেশনে তৈরি হয়। আমরা কম্বিনেশন কখন ইউজ করবো? যখন হচ্ছে যে বয়স্ক লোকের ক্ষেত্রে, একটা যারা অ্যাডাল্ট মানে হচ্ছে যে 50-এর কম, তাদের একটা দিলেই এনাফ, তাদের তেমন সমস্যা হয় না, অনেক সময় একটাও লাগে না। বিশেষ করে যাদের বয়স 50-এর নিচে, তাদের হাইপার টেনশনের ওষুধ ছাড়াই হাইপার টেনশন তারা কন্ট্রোল করতে পারবে একটা উপায়ে। কী উপায়ে? সেটা হচ্ছে সে যদি রেগুলার এক্সারসাইজ করে, অনলি এক্সারসাইজ, আধা ঘন্টা এক্সারসাইজ করলে তার আর প্রেশার ওষুধ খাওয়া লাগবে না। ডেইলি যদি আধা ঘন্টা, 50-এর নিচে, কারণ 50-এর উপরে, হ্যাঁ অ্যাসপিরিন, অ্যাসপিরিনে মেইন ওষুধ 2টা ফর্মে পাওয়া যায়, একটা হচ্ছে 75 মিলিগ্রাম আর একটা হচ্ছে 300 মিলিগ্রাম। 75 মিলিগ্রাম অ্যাসপিরিনটা হচ্ছে যে মেইন কাজ হচ্ছে যে হার্ট অ্যাটাক আর তো ব্রেন স্ট্রোক, এই রোগীর অ্যাসপিরিন কম্পালসারি। ওই একজনে যোগাযোগ করছিল আজকে, কে দেন উনি, হ্যাঁ এটা হচ্ছে যে ক্লোফিড এস অথবা ইকোস্প্রিন প্লাস, যাদের হচ্ছে হার্ট স্ট্রোক হয়েছে একবার অথবা হার্ট অ্যাটাক হয়েছে, তাদের হচ্ছে যে কন্টিনিউয়াসলি ইকোস্প্রিন চালানো লাগে। হ্যাঁ আবার এছাড়া ইকোস্প্রিন তেমন ইউজ হয় না, অ্যাসপিরিন তেমন ইউজ হয় না। কেন ইউজ হয় না? এটা মেনলি কাজ হচ্ছে যে আপনার এই যে হচ্ছে যে রগ অথবা আটারি বা ভেনে কি হয়, ওই যে আপনি মনে করেন প্রোপানল খাইলেন, অথবা বেশি পরিমাণ চর্বি খাইলেন, অথবা হচ্ছে যে এক্সারসাইজ কম করলেন, খানা বেশি খাইলেন, মোটা হয়ে গেলেন, তারপরে কি হয়, এই অতিরিক্ত চর্বিটা কোথায় যাবে? অতিরিক্ত চর্বি হচ্ছে যে
এই বেনের মধ্যে এরকম 1 বছর 2 বছর 10 বছর 5 বছর 50 বছর পরে যাইয়া এরকম দেখা গেছে জমা হবে। এখন মনে করেন এতদিন 5 দিয়ে ডিরেক্ট রক্ত চলে গেছে, আপনি দেখা গেছে যে চর্বি খাইতে খাইতে চর্বিটা এখানে জমা হয়েছে, জমা হওয়ার কারণে এইখান দিয়ে অল্প একটু ফাঁকা আছে রক্ত দেওয়ার, রক্ত চলাচল করতে পারে না। তখন যাদের হাইপার টেনশন থাকে, প্রেশার যদি এখানে জোরে যদি প্রেশার দেয়, তখন এখান থেকে কিছু পরিমাণ কি হবে, এই যে চর্বি কি করবে, আলগা হয়ে চলে যাবে, চলে গেলে ওখানে ব্লিডিং হয়। ব্লিডিং হয়ে এখানে কি করে, যদি ব্লিডিং হলে আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটা, কোন রক্তকণিকা, অনুচক্রিকা। এই অনুচক্রিকা আসে এখানে জমাট বাঁধে কি করে, আরও এটারে ব্লক করে ফেলে, ব্লক করে মাত্র এদিক দিয়ে রক্ত যাইতে পারে না। তখন তার রক্ত শূন্যতা দেখা দেয়। আর ব্লাড যদি না পায় তখন সেখানে প্রচণ্ড পেইন হয়। এ কারণে হচ্ছে যে স্ট্রোকের রুগী হচ্ছে যে স্ট্রোকে তেমন পেইন হয় না, কিন্তু হার্ট অ্যাটাকে প্রচণ্ড পেইন হয়, বুকে ব্যথা হয়। এই বুকে ব্যথার কারণেই তখন তার হচ্ছে যে এখন এই যে এখন ইকোস্প্রিন, এই কারণে বুকে ব্যথা হইলো। তখন ইকোস্প্রিনটা কী করবে, ইকোস্প্রিনটা হচ্ছে যে আমি যখন ইকোস্প্রিন দিব, ইকোস্প্রিন দেওয়ার কারণে এই যে অনুচক্রিকা আছে, এই অনুচক্রিকাকে সে কী করবে, অনুচক্রিকার সাথে বাইন্ড করে ফেলবে, বাইন্ড করে এই অনুচক্রিকাকে এখান থেকে সরাই দিবে, সরাই দিয়ে যে ইয়াটা আছে যেটা চলে গেছে রক্ত, অনুচক্রিকাকে এখান থেকে সরাই দিয়ে এই জায়গাটাকে ক্লিয়ার করে দিবে। ক্লিয়ার করে দিলে তখন আপনার রক্ত চলাচলটা মোটামুটি নর্মাল হবে। এটাই মেইন কাজ করে, মানে হচ্ছে রক্ত জমা যেন না বাঁধে। হ্যাঁ, ক্লোফিড এবং ইকোস্প্রিন দুইটার একই কাজ, দুই গ্রুপের ড্রাগ। না, বুক ব্যথা, বুক দরপর এসব কাজে এটা ব্যবহার করা হয় না। এটা একটা কাজেই ইউজ হয়, যে এই কাজে যে আপনার রক্ত জমাট যেন না বাঁধতে পারে। অলরেডি যেহেতু তার এখানে সমস্যা আছে, এখানে রক্ত হইলে তার হচ্ছে ইনজুরি হইলে রক্ত জমাট বাঁধার সম্ভাবনা থাকে। রক্ত জমাট বাঁধলে কি হয়, তার যদি ওই যে অর্গানে মনে করেন হার্ট, এই হার্টে দিয়ে রক্ত আসবে, এখন এটাই যদি ব্লক হয়, হার্ট কি রক্ত পাবে? তখন রক্ত না পাইলে তো হার্ট আর কাজ করবে না, এখানে মারা যাবে সে। তখন সে কন্টিনিউয়াসলি ইকোস্প্রিনটা খায় যেন এখানে কোনো সময় রক্তটা জমাট না বাঁধে। মেনলি ইকোস্প্রিনের কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে না দেওয়া, রক্ত জমাট বাঁধাটা বন্ধ করা, এটাই। আর ইকোস্প্রিন আরেকটা হচ্ছে মাথা ব্যথার জন্য কাজ করে, জ্বরের কাজ করে, মাথা ব্যথার কাজ করে, যে কোনো ব্যথানাশক কাজ করে। কিন্তু ইকোস্প্রিন আমরা কোনো সময় দেখি নাই ব্যথার কাজ করতে, ব্যথাতে ইকোস্প্রিন ব্যবহার করতে দেখছেন কোনো সময়? দেয় না। কেন দেয় না? কারণ হচ্ছে যে ইকোস্প্রিন কিছু লোক আছে যাদের হচ্ছে জন্মগতভাবে হচ্ছে যে হিমোফিলিয়া রোগ আছে, তারপর হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া আছে, তারপর হচ্ছে যে বোন উইলিব্রেন ডিজিজ, এরকম এই ধরনের রোগ তাদের হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে যে তাদের অনুচক্রিকার পরিমাণ কম থাকে। কম থাকার কারণে তাদের হচ্ছে যে হালকা রোগ কাটা গেলে প্রচুর রক্ত ব্লিডিং হয়। এখন এই ধরনের যদি পেশেন্ট থাকে, তাদের ক্ষেত্রে যদি আপনি ইকোস্প্রিন দিয়ে দেন, তার খুব ব্লিডিং হবে, ব্লিডিং হয়ে ইন্টারনাল ব্লিডিং হয়ে সে মারা যাবে। এই জন্যই ইকোস্প্রিনটা অ্যাভেলেবেল ইউজ হয় না, এই শুধু এক কারণে। হ্যাঁ, ক্রুসেমাইড, ইকোস্প্রিন প্লাস ইকোস্প্রিন একই, দুইটা। ইকোস্প্রিন প্লাস মানে হচ্ছে যে অ্যাসপিরিন প্লাস ক্লোফিডোগ্রেল। হ্যাঁ, ইকোস্প্রিন প্রাণী হচ্ছে যে দুইটা ড্রাগ আছে, অ্যাসপিরিন আছে, ক্লোফিডোগ্রেল আছে। অ্যাসপিরিনের যেই কাজ, ক্লোফিডোগ্রেলের এই কাজ। এখন আমরা একটা সিঙ্গেল ড্রাগ দিলে হচ্ছে যে মোটামুটি ধরা যায় এটা 100% কাজ করবে, কিন্তু তারপরেও আমরা যেহেতু এটা হচ্ছে যে একটা লাইফ সেভিংয়ের কাজ, যে কোনো সময় যদি তার সমস্যা হয়ে যায়, ইকোস্প্রিন ফেল করে, তাহলে যেন ক্লোফিডোগ্রেল সাপোর্ট করে, অথবা ক্লোফিডোগ্রেল ফেল করলে ইকোস্প্রিন যেন সাপোর্ট করে। এই জন্য আমরা দুটোই দিই, ক্লোফিড এএস অথবা ইকোস্প্রিন প্লাস, এই জন্য কম্বিনেশন ইউজ করা হয়। আচ্ছা, ক্রুসেমাইড হচ্ছে যে ক্রুসেমাইডের কাজ ক্রুসেমাইডটা হচ্ছে যে ডায়োরেটিক্স। এটা হচ্ছে যে কি করে, এটা হচ্ছে যে আপনার কিডনির একটা কাজ আছে, যে আপনি প্রস্রাব, যে কিডনির কাজ হচ্ছে আপনার রক্তটাকে
চেকে হচ্ছে যেটা হচ্ছে যে অপ্রয়োজনীয় বিষাক্ত পদার্থ যেটা শরীরের জন্য প্রয়োজন নাই সেটা হচ্ছে প্রস্রাব আকারে বের করে দিবে। রক্ত ছাঁকে, আমরা যেরকম দুধ চাকনি দিয়ে দুধ চাকি, কিডনি হচ্ছে এরকম নেফ্রন আছে, নেফ্রনে হচ্ছে যে রক্তগুলোকে ছাঁকে, ছাইকা হচ্ছে যে প্রস্রাব তৈরি করে। এখন এই প্রস্রাবটা হচ্ছে যে যদি প্রস্রাবটা হচ্ছে যে কারো বেশি হয় কারো কম হয়, কোনো কারণে যদি কিডনি এই প্রস্রাব বের করতে না পারে তখন তার শরীরে পানি জমে যায়, পায়ে পানি জমে, হাতে পানি জমে, ফুসফুসে পানি জমে, পেটে পানি জমে। এই ধরনের যদি পানি জমে যায়, ঠিক আছে, তখন পানিটা বের করার জন্য আমরা লেসিক্স ব্যবহার করি। লেসিক্স অথবা প্রুসেমাইড। প্রুসেমাইডের ট্রেড নেম হচ্ছে লেসিক্স অথবা ফুসিড। হ্যাঁ, এটা হচ্ছে যে কিডনি হচ্ছে যে পানিটা বের করতে পারতেছে না, ঠিক আছে, তখন হচ্ছে হ্যাঁ কিডনির কারণে পানি জমে, হার্টের কারণেও পানি জমতে পারে। তারপর হচ্ছে যে মেইন কারণ হচ্ছে হার্টের কারণে, কিডনির কারণে, লিভারের কারণে, এগুলোর কারণে হচ্ছে যে পানি জমে। হ্যাঁ, পায়ে পানি জমলে যদি তার কোনো জ্বর, সর্দি, কাশি, ইনফেকশনের কোনো সাইন না থাকে তাহলে আপনি লেসিক্স দিলে ভালো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করে তার হচ্ছে পানি চলে আসে, তার মানে হচ্ছে তার কিডনির সমস্যা আছে, তখন তার কিডনির সমস্যা আছে। তখন কেন ব্যথার ওষুধ খাইলে তখন হচ্ছে যে তার কিডনির সমস্যা কেন হয় শেষ। হ্যাঁ, মোটামুটি ক্লাস ওভার হয়ে গেছে। হ্যাঁ, শেষ একটা জিনিস বুঝাই দিই। হ্যাঁ, কোনটা কোনটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ বলেন। এখন স্যার ওনার স্যার এই যে চর্বি জমলো এটা স্যার ব্লাডে স্যার ঢুকতেছে, রক্তনালীতে ঢুকতেছে, এটা স্যার বাইর করার সিস্টেম না, এটা বাইর করার কোনো সিস্টেম নাই। এটা হচ্ছে যে রক্তনালীতে যেটা এটা থ্রম্বাস অ্যাম্বুলাস বলে, ওইদিকে আমরা যাব না, এগুলো কঠিন টান। আচ্ছা, এটা বাইর করার কোনো সিস্টেম নাই। এটা হচ্ছে যে আপনার রসুবা যে খান, রসুবা খাইলে চর্বি যেটা আছে এটা কম হবে না, ভবিষ্যতে যেন চর্বি না জমে সেটা সেই কাজে হেল্প করবে। অলরেডি যেটা আছে ওটা তো আছেই, ফিউচারে যেন চর্বি না জমে সেই কাজে হচ্ছে রসুবা, তারপর হচ্ছে অ্যাটোবা, এগুলা কাজ করে, ঠিক আছে। আর কি বলছিলাম? হ্যাঁ হ্যাঁ, প্রুসেমাইড কিডনির ক্ষেত্রে NSAID আমরা যদি ব্যথার ওষুধ ইউজ করি, বলছে যে বিশেষ করে স্টেরয়েড এবং ব্যথার ওষুধ খাইলে রুগী ফুলা নিয়ে আসে, পা ফুলা নিয়ে আসে। এটা কেন? কিডনির কাজ হচ্ছে যে চাকা, কিডনিটা হচ্ছে যে সিমের বিচির মতো এরকম থাকে, এটাতে হচ্ছে যে আসে, রক্তটা আসে কি করে এদিকে প্রস্রাবের থলিতে যাইয়া সেকে প্রস্রাবের থলিতে জমা হয়। এখন কোনো কারণে যদি সে ব্যথার ওষুধ খায়, কিডনির রুগী যদি ব্যথার ওষুধ খায়, তখন এই যেখানে এই যে রগ দিয়ে রক্তটা যে যায় কিডনিতে, ওই রক্তটা হচ্ছে যে কনস্ট্রিকশন হয়ে যায়, তখন কি হয় তার ওই দিক দিয়ে বেশি পরিমাণ থাকতে পারে না। এটার ভিতরে যে নেফ্রনের হচ্ছে এখানে বিভিন্ন হচ্ছে যে আছে ক্যাপিলারির মতো, মানে হচ্ছে যে সরু সরু রগ আছে, এগুলো হচ্ছে থাকতে পারে না। থাকতে না পারার কারণেই হচ্ছে যে আপনার কি হয়, পানিটা জমে যায়। এজন্য হচ্ছে যে কিডনির পেশেন্টকে কখনোই আমরা কি দিব না, ব্যথার ওষুধ দিব না, প্রুসেমাইড দিব, কিন্তু ব্যথার হ্যাঁ যদি পানি আসে তাহলে আমরা প্রুসেমাইড দিব। তাহলে প্রুসেমাইড ব্যবহার করার পরে আমরা হচ্ছে যে তাকে ব্লাড প্রেশার মনিটরিং করব, তার প্রেশার কমে গেছে কিনা। হ্যাঁ, কারণ হচ্ছে যে প্রুসেমাইড দিলে তার তো প্রস্রাব হইয়া শরীরে ব্লাড ভলিউম কমে যাবে, পানিটা কমে গেলে তো ব্লাডের পরিমাণ কমে গেলে তার প্রেশার কমে যেতে পারে। এই জন্য প্রুসেমাইড দেওয়ার পরে আমরা মনিটরিং করব যে তার প্রেশার কমে গেছে কি, প্রেশারটা ঠিক আছে কিনা। প্রেশার যদি ঠিক থাকে তাহলে কোনো সমস্যা নাই, আর প্রেশার যদি কমে যায় ইমিডিয়েটলি আমরা এটা কি দিয়ে ঠিক করব, একটা নর্মাল স্যালাইন দিয়ে দিব, অথবা হার্টম্যান সলিউশন দিয়ে দিব, হ্যাঁ, অথবা যদি সে খাইতে পারে ORS দিয়ে দিব। হ্যাঁ, আর তাহলে নেক্সট ক্লাস কি রবিবারে করবেন? একই কাজ, দুই গ্রুপের, ঠিক আছে। হ্যাঁ।
হ্যাঁ কালকে বিকালে করো। অফিস আছে। 3টার পরে